শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম রাব্বি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, বাংলাদেশের সরকার প্রধান দিল্লি সফর করলেই অমীমাংসিত যে কোনো সমস্যার সমাধানে কাজ করার বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতা যৌথভাবে সমাধান করতে হবে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা সমীকরণ। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং তাকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে টানাপোড়েন থাকলেও ভবিষ্যতে তা পেছনে ফেলে পারস্পরিক সম্পর্কের জন্য নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি। অতীত ভুলার প্রয়োজন নেই, আবার অতীতে আটকে থাকলে হবে না। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রতি ভারতও শ্রদ্ধাশীল বলে মন্তব্য হাই কমিশনারের। তিনি আরও জানান, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় নয়াদিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই অমীমাংসিত সমস্যাগুলির সমাধানে কাজ করবে দিল্লি। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থানও তুলে ধরেছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ জানান, সম্পর্ক উন্নয়নের জন্য বাণিজ্য সহ সকল সমস্যার সমাধান জরুরি। We can collectively identify practical solutions to the above challenges. Greater predictability and ease of doing business will benefit businesses in both countries. I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুদেশই সমানভাবে উপকৃত হবে। Bangladesh wants to see an economic partnership that is equally beneficial and brings tangible changes in the lives of our peoples. ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের উদীয়মান শিল্পে বাণিজ্যে আগ্রহী ভারত। তালিকায় আছে পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টারের মতো খাত। ঢাকা সফরে এসে এমন আগ্রহের কথা জানিয়েছে ভারতীয় শিল্প কনফেডারেশনের প্রতিনিধি দল। তারা বলেন, পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব অবকাঠামো নির্মাণেও। জানান, দুই দেশের বাণিজ্যিক বোঝাপড়া ভালো হলে রাজনীতিবিদরাও নতুন বার্তা পাবেন। এ সময় ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানায় এফবিসিসিআই। সকালে বাণিজ্যমন্ত্রীর সাথে প্রথমে বৈঠকে বিনিয়োগের নতুন খাত, দেশটির উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ, শুল্ক অশুল্ক বাধা আর ভিসা জটিলতা নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী জানান, ভারতের সাথে বাণিজ্য আগের অবস্থায় নেয়ার চেষ্টা চলছে। ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। যাই হোক, কিংবা কোথাও কিছু ডিউটির ব্যাপার হোক, কিংবা কোথাও কিছু গন্ডগোলের ব্যাপার হোক, সেগুলো নিয়ে কথাবার্তা হতেই থাকে এবং সেই গন্ডগোলগুলো আমাদের দুটো সাইডের থেকেই খুব ভালো রিসেপশন আছে। 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ হয় দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের। সে সময় এই ব্যাখ্যা চায় ঢাকা। মিয়ানমারের তথ্যকে ভুল উল্লেখ করে জাতিসংঘের নিবন্ধিত তথ্যকেই গ্রহণযোগ্য বলেও জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কৌশলগত পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে চায় ঢাকা, চায় নিরাপদ পরিবেশে প্রত্যাবাসন। শেখ হাসিনা সরকার প্রত্যর্পণ চুক্তি করেই রোহিঙ্গা ইস্যু জটিল করেছে বলেও মত দেন প্রতিমন্ত্রী।
মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। একটা ভালো পরিবেশেই মিয়ানমারের ডিজির সাথে অ্যাম্বাসেডার আলোচনা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুতগতিতে করবেন। কর ব্যবস্থাপনাকে সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, একই করদাতার ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির চেষ্টা কখনোই টেকসই পদ্ধতি নয়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অতীতের ঘটনা ভুলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে সরকার। রাজস্ব আদায়ের কৌশল ও করণীয় ঠিক করতে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় রাজস্ব সম্মেলনের, যেখানে চলতি বছরের 6 লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সরকারের নীতি ও পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি এ খাতের সংকট আর সম্ভাবনা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সে আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের দায়ে অনেক কর্মকর্তার বরখাস্ত, দণ্ড ও বিভাগীয় শাস্তি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান আগতরা। প্রধানমন্ত্রীও আশ্বাস দেন, সৎ ও যোগ্যদের বিষয়ে বিবেচনা করবে তার সরকার। আমরা সকলকে নিয়ে এগোতে চাই। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন, তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। এ সময় করদাতাদের সাথে রাজস্ব কর্মকর্তাদের আস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, দেশে কর ভিত্তি এখনও সংকীর্ণ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। বিশ্বে ব্যবসার নতুন নতুন মডেল তৈরি হচ্ছে জানিয়ে এনবিআর কর্মকর্তাদের বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার একটি সমৃদ্ধ, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়তে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। পরে সম্মেলনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করতে 2 দিনের সফরে কাতারে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার ভোরে একটি ফ্লাইটে তিনি কাতার যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন। মূলত এলএনজি সরবরাহ নিশ্চিত করতেই কাতারের বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করবেন মন্ত্রীরা। অংশ নেবেন একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে। 19 আগস্ট রাতে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশের জ্বালানি সহযোগিতার অনুরোধের বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি। ভারতের নিজস্ব চাহিদা, ক্ষমতা ও প্রাপ্যতার ভিত্তিতে নেওয়া হবে সিদ্ধান্ত। নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, ঢাকার সাথে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করে দিল্লি।
We have an ongoing energy cooperation. বাংলাদেশের সাথে আমাদের একটি চলমান জ্বালানি সহযোগিতা রয়েছে। অতিরিক্ত অনুরোধের বিষয়ে বলতে গেলে আমরা আমাদের নিজস্ব চাহিদা, পরিশোধন ক্ষমতা ও প্রাপ্যতার ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছি। ভারত পারস্পরিক স্বার্থ ও আদান প্রদানের ভিত্তিতে বাংলাদেশের স্বার্থে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করে। India desires রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী বৃহস্পতিবার এ পদে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ওলি আহমদ, জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ৩৫ বছর পর হচ্ছে এই নির্বাচন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণে কাজ করবে ইসির ২০ সদস্যের একটি দল। ব্যালটের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট। ভোট গ্রহণ শেষে সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ হলে শপথ নেবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সহায়ক কর্মকর্তা হিসেবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সহ ২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কয়টা ব্যালট বৈধ হলো, কয়টা ব্যালট আপনার বাতিল হলো, কয়টা ব্যালট অব্যবহৃত থাকলো এবং প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল যেটা, যিনি বেশি ভোট পাবেন তাকে নির্বাচনী কর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষে বসেই তাকে বিজয়ী ঘোষণা করে আমরা তারপরে অফিসে ফিরবো এবং তারপরে গেজেটটা দেওয়া হবে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্য। সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই প্রত্যয়ের কথা জানান। বলেন, দলের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে এগিয়ে যাবে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জিয়াউর রহমান মাত্র ৩ বছরে যে উন্নয়ন ও পরিবর্তনের সূচনা করেছিলেন, তারেক রহমান তার চেয়েও দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিচ্ছেন। সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। সরকার আসার পরে ২-৩ মাস লাগে একটু সেট আপ করতে। এই ৩ মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, খাল কর্পোরেশনের ফ্যামিলি কার্ড বলেন, এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত কর্মসূচিকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করবে বর্তমান সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই ৪ জনই ভূমিকা রাখব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা সেই ঐতিহ্য ও সুযোগকেই সফলভাবে কাজে লাগাতে চান। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপিও ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে। গত ৬ মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে তারা, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে গ্যাস জ্বালানি সংকট সমাধানে বিরোধী দল লিখিত পরামর্শ দিয়েছে বলেও জানান তিনি। সরকারের ৬ মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরোয়ার। তিনি আরও বলেন, রিজার্ভ বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবেলা ছাড়া সরকারের কোনো সফলতা নেই। বিএনপি সরকারের ৬ মাসের কাজের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতারাও। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে
লিখিত বক্তব্যে অর্থনীতি, কূটনীতি, কৃষি, জনপ্রশাসন সহ নানা খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল। বলেন, মোটা দাগে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ সরকার। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ, এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করেই বিরোধী দল গ্যাস ও জ্বালানি সংকট মোকাবেলায় পরামর্শ দিয়েছে। জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে সেটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা হচ্ছে মৌলিক ব্যর্থতার দ্বিতীয়। জামাতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জাতিকে দেয়া ওয়াদা বরখেলাপ করেছে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গঙ্গা চুক্তি করতেই হবে, তবে নবায়নের অজুহাতে চুক্তির ত্রুটি এড়িয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, 1977 সালে চুক্তির শর্ত সামনে নিয়ে আসতে হবে। এটিকে অন্তর্ভুক্ত করলে পানির ন্যায্য হিস্সায় সুবিধা পাওয়া যাবে। বিকেলে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন বিষয়ক সেমিনারে পানি সম্পদ মন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি ছাড়া অন্য কিছুতে বাংলাদেশ রাজি হবে না। প্রয়োজনে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়া হবে। এটা বাংলাদেশের অধিকার বলে মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের উচিত উজানের পানি প্রবাহের সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করা। পানি সম্পদ মন্ত্রী বলেন, সরকার পদ্মা ব্যারেজ করার শপথ নিয়েছে। পদ্মা ব্যারেজ করা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অগ্রাধিকার বলে জানান তিনি। বলেন, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এটি দৃশ্যমান হবে। চুক্তি আমাদেরকে করতেই হবে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যদি আইনের আশ্রয় নিতে হয়, সেটাও করতে আমরা রাজি আছি। 1977 এর যে ক্লজটা, সেই ক্লজটা যদি আমরা ইনক্লুড করতে পারি, আমি মনে করি শতভাগ আমাদের যে রাইট, সেটা আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। গুম ও মানবাধিকার কমিশন নিয়ে করা খসড়া আইন পাশ হলে দেশ আবারও পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। বিকেলে ডিআইইউতে জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন 2026 আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খসড়া যেহেতু চূড়ান্ত হয়নি, তাই বৈঠক ডেকে আবারও নতুন করে ড্রাফট করার আহ্বান জানান আখতার হোসেন। বলেন, সরকার ভালো আইন আনার কথা বলে উল্টো পথে পা বাড়িয়েছে। এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সরকার দলীয়করণ করেনি, এমন মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব। বৈঠকে বক্তারা বলেন, গুম খুনের চেয়ে বড় অপরাধ পুলিশই গুমের সাথে জড়িত বলেও মন্তব্য করেন তারা। সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। যদি খসড়া যে গুম আইনটা করা হয়েছে, মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায়, তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সে অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়বো। আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে। আমাদের লড়াইয়ের পথটা আরো দীর্ঘ হবে। খুলনায় ছেলে ধরার সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক শিশুকে সাথে নিয়ে যাচ্ছিলেন রাজু শিকদার। এ সময় তাকে ছেলে ধরা হিসেবে সন্দেহ করে কয়েকজন। এক পর্যায়ে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ ও পিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাজু। উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। কুমিল্লায় রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেসে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ জানায়, কুমিল্লা মেডিকেলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন জ্যোৎস্না বেগম ও তার নাতনি চাঁদনি। কুমিল্লার রেল স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। সিআইডির ফরেনসিক টিম নিহতদের পরিচয় শনাক্ত করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে পুলিশ। পটুয়াখালীতে মায়ের দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পান আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার ফাঁসির আসামি রফিকুল ইসলাম শাকিল। মঙ্গলবার বিকেলে কারাগার থেকে বেরিয়ে পুলিশি পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। নির্দিষ্ট সময় শেষে আবারও কারাগারে প্রেরণ করা হয় রফিকুলকে। সোমবার তার মা শাহিদা বেগমের মৃত্যু হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্যারোলে রফিকুলের মুক্তি মঞ্জুর করে জেলা প্রশাসন।
সুনামগঞ্জ ৩,৪৯০ কোটি টাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। দুপুরে জামালগঞ্জ উপজেলার কুকরাপশি গ্রামের সামনে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মূল সড়কের দৈর্ঘ্য প্রায় ২৮ কিলোমিটার, এর মধ্যে ১০.৮ কিলোমিটার উড়াল সড়ক জামালগঞ্জের সাচনা, কাজিরগা ও ধর্মপাশার জয়শ্রী, ধর্মপাশা বাজার, আলেকদিয়া হয়ে নেত্রকোনার বারোহাট্টা পর্যন্ত নির্মিত হবে এই সড়ক। এ সময় সংসদ সদস্য জানায়, হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই উড়াল সড়ক। এই সড়ক নির্মিত হলে ঢাকার সাথে সুনামগঞ্জের যোগাযোগ হবে ৮ ঘন্টার পরিবর্তে ৫ ঘন্টায়। কৃষি, মৎস্য ও পর্যটনের নতুন দ্বার উন্মোচন হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রাউন্ড টেবিল অন ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস শীর্ষক গোল টেবিল বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইন্টার্নশিপের পাশাপাশি চাকরিতে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান। এছাড়া শিক্ষা ব্যবস্থাপনাকে আরও যুগোপযোগী করতে কারিকুলাম পুনর্বিন্যাসের পাশাপাশি বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী বিষয় চালুর পরামর্শ দেন তারা। বৈঠকে ৪২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশি রোগীদের তুলনামূলক কম খরচে এবং বিশ্বমানের চিকিৎসা সেবা পেতে মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। MHTC প্রতিনিধি দল জানায়, মালয়েশিয়ায় এখন উন্নত প্রযুক্তির হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এর অংশ হিসেবে ইউ-টার্ন ক্যাম্পেইন শুরু করেছে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল। অনুষ্ঠিত হয়ে গেল নেক্সট জব ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে নেক্সট জব আয়োজন করে। আয়োজকরা জানান, চাকরি প্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। এছাড়াও দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দেন তারা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। 750টি পদের বিপরীতে 2500 চাকরি প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন। এছাড়া আয়োজনে ছিলেন অভিজ্ঞ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা, র্যাফেল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিং এর সুযোগ। সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল দুহুর সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 8 দফায় টার্গেট করা হয় স্থাপনাটির রানওয়ে, স্টোরেজ ফ্যাসিলিটিস সহ কয়েকটি ভবন। বাশার আল আসাদ সরকারের পতনের পর এটি দেশটির কোনো বিমান ঘাঁটিতে ইসরায়েলের প্রথম হামলা। এতে কেউ হতাহত না হলেও এয়ারবেসটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তুরস্কের সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থান আল দুহুর সামরিক ঘাঁটির। সিরিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে 2013 সাল থেকে সেটি আর ব্যবহার হয় না। ইসরায়েলের এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে তুরস্ক ও জর্ডান। বিমান ঘাঁটিটিতে সিরীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে। আবারও ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন দাবি করা হয়। জারি করা বিবৃতিতে বলা হয়, ইরান থেকে আমিরাতের দিকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার একটি দেশটির জলসীমার বাহিরে, অপরটি ভেতরে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে আমিরাতি কর্তৃপক্ষ। এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইরান। সাম্প্রতিক সংঘাতে একাধিকবার সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।